Today's we have three honorable judges, panelists: Asif Moinur Chaudhary sir from CPRD, Ms. Rofa Khanum, Brat C3ER, and Sanjay Panthi, Youth Advocacy, Nepal. As most of the participants are from Bangladesh, so we would like to conduct the session in Bengali to make it easier for them to understand. রোফা আপা, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি আপা, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপার কাছেই সবার আগে যেতে চাচ্ছি। আপা অনেকদিন ধরে ইয়োধদের সাথে কাজ করছেন এবং ইয়োধদের সাথে লোকাল রিলেটেড অ্যাডাপ্টেশন নিয়েও কাজ করছেন। তো আপার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে এই যে ইয়োধরা যে অ্যাক্টিভিজমের সাথে জড়িত হচ্ছে এবং তারা অ্যাডাপ্টেশন নিয়েও বিভিন্ন ধরনের কাজ করছে, আপা আপনারা কিভাবে দেখছেন আর কিভাবে এই কাজ হচ্ছে না? সরি বিনিতা, হ্যালো। আমি কোশ্চেনটা মনে হয় একটু লাস্টের দিকে একটু মিস করেছি। ক্যান ইউ প্লিজ রিপিট ইট আহ अगेन? অফকোর্স আপু, আপু আমার প্রশ্নটা ছিল যে আমাদের দেশে হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ুথরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজমের সাথে জড়িত এবং তারা লোকাল রিলেটেড অ্যাডাপ্টেশন নিয়ে অনেক প্রকল্প হাতে নিচ্ছে। এই কাজটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন এবং এটাকে কিভাবে আরো সাস্টেইন করা যায়, এই বিষয়ে আপনারা আসলে কি ভাবছেন বা আপনার মতামতটা একটু জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ বিনিতা। হ্যাঁ, আমি বলবো আমাদের বাংলাদেশে পুরো গ্লোবালি যে ইয়ুথ মুভমেন্ট, তাতে আমি বলবো যে আমাদের বাংলাদেশের ইয়ুথরা আসলে অনেকখানি এগিয়ে আছে, তারা অনেকভাবে নিজেদেরকে ইনভলভ করছে। এবং আমাদের লোকাল অ্যাডাপশনের ক্ষেত্রে আমরাও আসলে অনেকটা দূর এগিয়ে গেছি, কারণ আমি যেহেতু অনেক বছর ধরে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশনে কাজ করছি এবং আমি ব্র্যাক ইউনিভার্সিটির সাথে আছি, এবং ব্র্যাক সাধারণত লোকাল লেভেলেই কাজ করে। তো আমাদের অ্যানালাইসিস বলে যে আমরা আসলে অনেক আগে থেকেই লোকালি লিড অ্যাডাপ্টেশনই আসলে করে আছি, সেটাকে হয়তো আমরা ডিফাইন করতে পারিনি, বাট মোস্টলি আমরা আসলে লোকাল লিড করি। এবং এই ক্ষেত্রে ইয়ুথদের ইনভলভমেন্টটা আসলে আমরা নতুন আঙ্গিক দিয়ে চিন্তা করছি, এবং সেই ক্ষেত্রে আমাদের চেষ্টাটা হচ্ছে যে আমরা কিভাবে করে তাদেরকে সম্পৃক্ত করে অ্যাডাপ্টেশনটা নিয়ে আসতে পারি। এই ক্ষেত্রে আমি উদাহরণ দিতে পারি যে আমরা রিসেন্টলি যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করেছি, এই প্ল্যানে যে আমরা যে প্রকল্প বা ইন্টারভেনশন গুলোকে প্রপোজ করেছি, সেটাতে কিন্তু আমাদের সর্ব 11টা আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আমরা 11টা স্ট্রেস এরিয়াতে আমরা কনসালটেশন করেছি, এবং প্রত্যেকটা এলাকাতে আপনার ইয়ুথদের সাথে আলাদাভাবে কনসালটেশন করা হয়েছে। এবং আমরা ন্যাশনাল লেভেলে যে কনসালটেশন গুলো করেছি সেখানে ইউথদের রিপ্রেজেন্টেশন ছিল। তো এই এরকম একটা ন্যাশনাল পলিসি ডকুমেন্টে ইয়ুথদের ইনভলভমেন্টটা খুবই জরুরি, কারণ ইয়ুথদের কথা আসলে ইয়ুথরাই বলতে পারবে, তাদের যে নিডটা এটা আসলে ইয়ুথদের কাছ থেকেই আসতে হবে। এবং একই ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের ইয়ুথ ফর এনডিসি এইসব ইনিশিয়েটিভও আমাদের এখন হচ্ছে, এবং আমাদের ইয়ুথটা কিন্তু অনেক ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে। আপনি যদি দেখেন যে তারা নিজেরাই নিজেদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করে যাচ্ছে, যদিও আমাদের ফান্ড ক্রাইসিস আছে, তারা ফান্ড এক্সেস করতে পারে না খুব সহজে, কিন্তু তারপরেও তারা কিন্তু নিজ উদ্যোগে অনেক ক্যাপাসিটি ডেভেলপমেন্টে কাজ করছে। তারা নিজেরা চেষ্টা করছে কিভাবে অ্যাওয়ারনেস তৈরি করা যায়, কিভাবে অ্যাডভোকেসি করা যায়, তারা নিজ উদ্যোগেই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরাও চেষ্টা করছি তাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, এবং এই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টও তাদেরকে যথেষ্ট সহযোগিতা দিচ্ছেন। আমাদের যেমন আমরা চেষ্টা করছি, এবং তারা নিজেরাই চেষ্টা করছেন যে তারা যেন বাংলাদেশ গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন প্রসেসে নিজেদেরকে যুক্ত করতে পারেন। এবং লাস্ট ইয়ার আমাদের বেশ কয়েকজন ইয়ুথ গভর্নমেন্টের পক্ষ থেকে পার্টি ব্যাচ নিয়ে কপ অ্যাটেন্ড করেছেন। তো সেই জায়গা থেকে ইয়ুথরা, আমি মনে করি যে আমাদের বাংলাদেশের ইয়ুথরা অনেক অ্যাক্টিভ, বাট তারপরেও তাদের আসলে আরো সাপোর্ট দরকার, বিশেষ করে তাদের নিজেদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য, টেকনোলজি ট্রান্সফারের জন্য তাদের আসলে ফান্ড এক্সেসটা করা দরকার। ওভার টু ইউ বিনিতা।
You are muted, muted. Binta, you muted, yeah. Yes, yes, yes. Thank you. I'm extremely sorry for net issue. থ্যাংক ইউ রোফা আপা, আপনার কাছে শুনছিলাম। আমি এখন একটু আসিফ স্যারের কাছে যেতে চাচ্ছি। আসিফ স্যারের অনেক অভিজ্ঞতা আছে ইয়ুথদেরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে। আমাদের সাথে অনেক ধরনের কাজ করছেন লাল সবুজ সোসাইটি সহ বিভিন্ন ইয়ুথ অর্গানাইজেশনের সাথে। আমরা দেখছি যে অনেক অর্গানাইজেশন এবং ইয়ুথরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হাতে নিচ্ছে, লোকালি লেড অ্যাডাপ্টেশন নিয়ে হোক, অ্যাক্টিভিজম নিয়ে হোক, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ কেউ সাস্টেনেবিলিটি ইনশিওর করতে পারলেও কোনো কোনো প্রকল্প দেখা যাচ্ছে সাস্টেন করছে না। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আসলে কোন জাতীয় প্রকল্পগুলো যদি ইয়ুথরা নেয়, বা ওদের প্রায়োরিটির দিক থেকে কোন ধরনের কাজগুলোকে প্রায়োরিটি দিয়ে কাজ করা উচিত, শুরু করা উচিত স্যার মনে হয়? স্যার শুনতে পাচ্ছেন? Thank you very much, Benita. Uh, জি। I think I will try to convey a little bit in English because I think one participant is from panel one from Nepal. So yeah, Yes. thank you again. Thanks again. Actually, uh, first thing that anything you implement, it's needed clear cut planning. So, and before that planning, you need a what should I say, shape project proposal. So when you maintain this proposal framework, then I think when you make this proposal, you should have a theory of change or these sort of aspects. So why this theory of change or a logical framework to have the sustainability? Because when we evaluate any proposal, usually what we do, we see the either we evaluate or either we conduct implement a proposal. We focus on five major aspects, five or six major aspects. That it should be area specific. It should take up the area specific problems. That means it should have the relevance with the locality. Then it should have efficiently the how efficiently it will conduct the project. It's actually about the manpower and the funding, how you will disperse the fund. Then again, effectiveness, how effective it will be. Then come the point like what impact it will bring. You have to calculate beforehand. And lastly, you should have the sustainability plan. So if you have all these plans, and overall, if you have a good monitoring and evaluation plan, and if you follow this one, I think you can have the best possible way to make it sustainable. It's not mandatory that you conduct you maintain all these aspects, you follow all these aspects, and maybe that project is not sustainable. But in most cases, it should have the sustainability, and definitely it should focus local area problems. What I have said at the beginning of my speech. So these are main aspects so far I find, and definitely it should be on climate change and environment related aspects. So if you are really can take those aspects, I mean, with baseline study on initial assessment, that yeah, these are the real problems, and the local people are asking this problem issues, asking to solve these problem issues, then definitely you can have more sustainable, you can have this project done in more sustainable way. That is one issue. I mean, one of the more important issue. And on the other hand, what should I say? Like when you develop a project, then you should focus that for how long, in which way. I mean, if you have the capacity or not. So, like you are preparing a very good project, everything is fine, but the people who are conducting that particular project, they don't have that capacity or capability to conduct that project. Or another thing, like if you should have the clarification about every aspect, and also you should have the integrity. I mean, in every aspect,
you have some sort of what should I say? Uh, it's called like jawabdihita in Bangla. I can't remember the word of jawabdihita. Uh, it's sort of integrity. So you should have those aspects. Then I think the proposal must go in a good way to make it sustainable. And definitely, who are implementing, they should have passion. They should have uh, yeah, clear understanding about the project and the idea about the implementation of the project. So in that case, I think in most cases, you will have a sustainable and successful project. So thank you very much. থ্যাংক ইউ Over to you. স্যার। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর করে আসলে বুঝিয়ে দেওয়ার জন্য। নাও আই ওয়ান্ট টু গো টু সঞ্জয় পান্থি। হ্যালো সঞ্জয়। Hello, Benita. Hello, everyone. Okay, I want to know from you that as a youth climate activist, what types of actions are young people in Nepal taking to address climate-related challenges at the community or policy level? Uh, First of all, thank you so much for this opportunity. Uh, since I am from Nepal, maybe the language could be problem. I'll be too short and slow so that you can later on translate if possible main points. So basically, I am also one of the fellow like Binita, who is youth HRD in ActionAid International. And same way, I am currently involved in Youth Advocacy Nepal as a board member. So more focused on human rights activism, basically for the climate justice. Yeah, in context of Nepal, we can find the similar context between the Nepal and Bangladesh because we lie in the similar region, South Asia region, and we have lot of similar issue regarding the climate justice. Yeah, so in Nepal there are a lot of activism going from the youth level. For example, we last time Nepal conducted the World Social Forum. Maybe a lot of people know about the World Social Forum. So we conducted the Intercontinental Youth Forum. In that forum, we had a lot of discussion regarding the climate issue. So that was one of the great platform to advocate regarding the climate justice. So that was one of the biggest achievement for Nepal. So a lot of youth were engaged uh, in that program. So side by side, there are a lot of policy engagement and advocacy. Since our organization and a lot of organization, we are more focusing climate issue as the human right issue because in most contexts people are not aware that the climate is also a human right uh, context because most people believe that only the social cultural and political right is only the human rights, but lot of the youth and the people don't think that climate is also a human right. So living in the good environment, good climate, and the fresh air, everything it belongs to the climate human right context. So we are more focusing on that issue. Similarly, the youth participation in youth inclusion is a great challenge in context of Nepal, since lot of youth go to the abroad for the employment, and lot of youth are also going for the studies. So the number of youth we have like 42% in context of Nepal, but due to such challenges, lot of youth are going abroad. So so there is a lot of challenge regarding that inclusion, the youth participation in the policy level. So we while we are talking about the youth, we need to talk about the intersectionality of the youth, because in youth also there is the female, Dalit, Janjati, Madesi, Adivasi, LGBTIQ, and the person with disability. So we are also making sure that our programs, that policy and everything, such inclusion of the youth participation is compulsory in the local level, regional level, and the international level. So there are a lot of online and digital activism going on. We have done a lot of hashtags, stop fossil fuel, such kind of thing is also going. And similarly, we have the rallies and demonstration in lot of the public places. Last time only there was International People's Tribunal where we were talking about
talking about the bad aspect of the debt caused by the World Bank and the IMF. And similarly, we have done a lot of rallies, seminars regarding the climate justice. Yeah, these are some of the activities which we are doing in context of Nepal from the youth level. Thank you. থ্যাংক ইউ সো মাচ সঞ্জয়। আম, আমি আবার রফা আপার কাছে যেতে চাচ্ছি। রফা আপা, আপনি শুনতে পাচ্ছেন আশা করি। জি আপা। আপা, আমাদের হচ্ছে বাংলাদেশে যে তৃণমূল পর্যায়ে যে ইয়ুথ অ্যাক্টিভিজম গুলো হচ্ছে, সেগুলো আসলে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলে যে পলিসি মেক গুলো করা হয়, সেখানে কিভাবে আসলে ব্রিজ তৈরি করতে পারে ইয়ুথরা? ইয়ুথরা তাদের অ্যাক্টিভিজম দিয়ে কিভাবে হচ্ছে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল পর্যায়ে একটা ব্রিজ তৈরি করতে পারে? এই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে নেটওয়ার্কিংটা আসলে খুব বড় একটা জায়গা। যেমন আমরা সবাই জানি যে গ্লোবালি বেশ কিছু ইন্টারন্যাশনাল ইয়ুথ নেটওয়ার্ক আছে। আমার আমরা যদি সেই জায়গাটাতে আমাদের ইয়ুথদেরকে কানেক্ট করিয়ে দিতে পারি, এই জায়গাটাতে আসলে আমরা যারা আছি, যারা বিভিন্ন জায়গাতে কমিউনিকেশন করছি বা বিভিন্ন আমাদের অনেক পার্টনাররা আছেন, সেই সব জায়গাগুলোতে যে আমরা চাইলে ইয়ুথদেরকে আসলে একটা কমন জায়গাতে বা তাদের মধ্যে একটা নেটওয়ার্কিং তৈরি করতে পারি। এবং ইয়ুথরা আমাদের বাংলাদেশে যেসব কাজগুলো করছে সেটা তারা, যদি আমরা এই ক্ষেত্রে আমি বলবো মিডিয়ার একটা বড় রোল আছে। তারা আমাদের ইয়ুথদের অ্যাক্টিভিজমের যে অ্যাক্টিভিজম যে করছে, এই নিউজ গুলো যদি তারা একটু গ্লোবালি শেয়ার করতে পারে, এবং আমাদের ইয়ুথদেরকেও দেখতে হবে যে আসলে গ্লোবালি কি ধরনের অ্যাক্টিভিজমটা করছে এবং কোনটা দিয়ে আসলে তারা ইম্প্যাক্ট ফেলতে পারছে। কারণ তখনই আসলে পলিসি লেভেলে বা পলিসি মেকাররা একটু মুভ করতে চায়, যখন তারা দেখে যে একটা ইম্প্যাক্ট হচ্ছে বা তাদের ইয়ুথদের ডিমান্ডটা আসলে খুব বেশি মাত্রায় ইম্প্যাক্ট ফেলছে। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে ইয়ুথরা অ্যাক্টিভিজম করার আগে যদি একটু পলিসিটা দেখে নিতে পারে বা কোন জায়গাটাতে আসলে তাদের কন্ট্রিবিউশনটা হলে পলিসিটা, কারণ অনেকগুলো পলিসিতে কিন্তু আসলে ইয়ুথদের ইনভলভমেন্টের জায়গা আছে। এই ক্ষেত্রে তাদের মুভমেন্টের ক্ষেত্রে তারা কিছুটা অ্যামেন্ডমেন্টের কথাও বলতে পারে। যেমন আমি আবারও বলছি যে আমাদের ন্যাপে অলরেডি কিন্তু বলা আছে ইয়ুথদের জন্য, তাদের জন্য ইন্টারভেনশন তৈরি করা, তাদেরকে ফাইন্যান্সিয়াল এক্সেস দেওয়া, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট। এই জায়গাগুলোতে ইয়ুথরা যদি দেখে যে ক্লাইমেট ফাইন্যান্স তারা এক্সেস করতে পারছে না, সেই জায়গাটাতে তারা কিছু অ্যাডভোকেসি বা অ্যাক্টিভিজম করতে পারে এবং এই পলিসিটাতে তারা ইমপ্লিমেন্টেশনে সহায়তা করতে পারে। একইভাবে ইয়ুথ ফর এনডিসি এনডিসি আমরা যেটা সাবমিট করেছি, সেটাতে আসলে খুব বেশি ইয়ুথ ইনভলভমেন্টের কথা নেই। এই জায়গাটাতে ইয়ুথরা যদি এখনই ইনিশিয়েটিভ নেয়, যে কারণ আমরা এই বছরই রিভাইজ এনডিসি সাবমিট করব, এখনই যদি ইয়ুথরা সেই ইনিশিয়েটিভটা নিতে পারে যে তাদের এনডিসি এনডিসি ডেভেলপমেন্টের জায়গাতে এবং ইমপ্লিমেন্টেশন জায়গাতেও আসলে ইয়ুথদের ইনভলভমেন্টটা দরকার ফর দ্য সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন ও সাস্টেনেবিলিটি, যেন নেক্সট এনডিসিটাতে আসলে তাদের যেন ইনভলভমেন্টের কথাটা বা তাদের জন্য একটা জায়গা রাখা হয়। থ্যাংক ইউ রফা আপা। রফা আপা বলছিলেন যে আসলে এনডিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইয়ুথদের ভূমিকা তেমন নাই, বা দেখা যাচ্ছে ইনভলভমেন্ট খুব কম। তো আমি সেইটার রেশ ধরেই আসিফ স্যারের কাছে যেতে চাচ্ছি যে স্যার, এই যে এভাবে বিভিন্ন এনডিসি ডেভেলপমেন্ট হোক, বিভিন্ন ধরনের ইয়ুথ অ্যাক্টিভিজম হোক, এইটাকে যখন পলিসি লেভেলে নিয়ে যেতে হলে বর্তমান যে সরকার আছে বা ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা আসলে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে বা আসলে নেওয়া উচিত এই ইয়ুথ অ্যাক্টিভিজমটাকে আসলে বা ইয়ুথ এঙ্গেজমেন্টটাকে বাড়ানোর ক্ষেত্রে? যদি আমি কিছু কথা বলি, আমি এটাকে আপনারা কিভাবে নেবেন সেটা আমি জানি না। আহ, আমি ইচ্ছা করেই বাংলাতে বলছি। আহ, যে দু একদিন আগেই বোধহয় আমাদের যে ইউথ মিনিস্ট্রির যিনি আছেন দায়িত্বে, যে উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে ওনার ধারণা কি। তো উনি বলেছিলেন যে আমার তো এটার সাথে সেরকম কোনো সম্পৃক্ততা নাই, জানার প্রয়োজন হয়নি, তাই আসলে আমি সেটা জানি। তো ইন দ্যাট কেস আজকে আমাদের আরেকটা সেশন ছিল, সেখানে আমাদের কথা হচ্ছিল যে we all were discussing about the implementation of not only NDC but integrating climate change aspects in our whole budget. Already it is in our budget system from, I think, from 2016 or 17. But there is and there is also ADP plan. I mean, it's 61%. But the main problem is integration. So, like in most of the cases, when we
implement any sort of climate change project is not that much sustainable. I mean, if the initiative is taken by the government, the reason behind that only স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? মেবি নেট ইস্যু। ওকে, আই ওয়ান্ট টু গো টু নাও সঞ্জয় পান্থি। হ্যাঁ, সঞ্জয়, Yes, uh, yes. in your view, how can countries like Bangladesh and Nepal collaborate to tackle environmental threats? What role can youth play in fostering cross-border climate solutions? Yeah, earlier I also mentioned about that we have the similar problem regarding the climate issue because we belong to the same terrain and we have the similar climatic condition. Only the thing is we are landlocked country and Bangladesh is not. So that's the only thing. Otherwise, most of our region have the similar climatic condition. So regarding the Nepal Bangladesh collaboration on climate and youth, youth role, we can have a lot of things. We can for while talking in the points, the first point is we can have the joint research, yeah, because we are developing countries and there are a lot of countries. We should give fund or we should fund us because as a reparation because what they have done in the past. So at the reparation they should fund the green fund. They should have fund us, yeah. In COP also is talking about the budget and everything. So maybe we can join together for the joint research. So uh, we can talk about how much the destruction it have been by the carbon emission. So we can join research and collaborative studies because the thing which lacking between us is about the communication of the youth from the people's perspective because there are a lot of dialogues, lot of meetings from the governmental level from the Nepal and Bangladesh, but there are no much such engagement of youth exchange or for example the doing research or collaborative research. Maybe we need to focus on such thing. And next point is we need to conduct a lot of youth climate forums and networks. We need to build a lot of different youth networks so we can collaboratively work together, raise the issues of the youth regarding the climate. And similarly, there are a lot of level we can work together. We can work together in the local level of the youth. Yeah, this program, this kind of seminar, it is one of the example. It is one of the best example. So in future also we can conduct such kind of seminar and session so we can engage a lot of youth from Nepal and Bangladesh. And third point is we can have the joint advocacy because we have the similar kind of issues, so we can have the joint advocacy at the regional and at the international level. Yeah, since we are the SAARC countries, so maybe we can go through the SAARC level. Similarly, there are a lot of international forum. There are COP being held in every year, so we can have the joint side events and such kind of different forum we can be together. So the main point is we need to be conduct the program, such kind of programs which is happening in this kind of program. We need to conduct the similar program from the both countries, and we need to take the initiation. So this is one of the program where I am engaged. Maybe in the next program, next session, I'll be conducting or my colleague will be conducting. So um, I can call you there and have your perspective. Maybe we need to communicate in such way. Yeah, thank you, Binta. Thank you, Sanjay.
আমি আবার চলে যেতে চাচ্ছি রৌফা আপার কাছে। রৌফা আপা, আমি জানতে চাচ্ছিলাম কি যে আমাদের লোকালি অনেক ধরনের ইনিশিয়েটিভ আছে যেটাকে আমরা লোকালি লেড অ্যাডাপ্টেশন বলে, এবং ইউথরাও চায় যে এই লোকালি লেড অ্যাডাপ্টেশন নিয়ে কাজ করতে। কিন্তু অনেক ধরনের ব্যারিয়ার্স তারা সম্মুখীন হচ্ছে, বা হচ্ছে দেখা যাচ্ছে যে এই লোকালি লেড অ্যাডাপ্টেশনটা অনেক সময় আমরা করতে গিয়েও করতে পারছি না। তো এইটাকে কিভাবে আমরা প্রমোট করতে পারি পুরো বাংলাদেশে, বা এখানে ইউথরা কিভাবে নিজেদের এঙ্গেজমেন্টটাও বাড়াতে পারে? বিনীতা, আসলে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে আমরা জানি লোকালিটি অ্যাডাপ্টেশনের যে 8টা প্রিন্সিপাল নিয়ে আসলে কাজটা করতে হয়, সেই জায়গাটাতে আসলে আমাদের জন্য যারা আমরা এখন প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছি, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন নিয়ে কাজ করছি, তাদের জন্যই আসলে 8টা প্রিন্সিপালকে ফলো করে কাজ করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমরা আসলে পারছিও না। আমরা হাইয়েস্টলি আমরা কাজ করতে গিয়ে দেখি, যেমন আমি এখন একটা লোকালিটি অ্যাডাপ্টেশন প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা খুব কষ্ট করে 6টা প্রিন্সিপালকে হয়তো অ্যাচিভ করতে পারছি। সেই জায়গাটাতে আসলে ইয়োরদের চ্যালেঞ্জটা তো আরো বেশি। এবং এইখানটাতে যেটা হয় যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা আমরা যারা আমরা বিভিন্ন সিএসও, এনজিও বা গভর্নমেন্ট লেভেলে আছি, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আসলে লোকালিটিদের সবচেয়ে বড় জায়গা যেটা, যে ওখানে কমিউনিটি লেভেল থেকে বা লোকাল ইয়ুথরা তাদের ডিসিশনটাকে, আমাদের যে কোনো ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন প্রজেক্ট ইন্টারভেনশনের ক্ষেত্রে তাদের ডিসিশনটাকে প্রাধান্য দেওয়া উচিত। সেখানটাতে আমরাই আসলে আমাদের ডিসিশনটাকে ওখানে, আমাদের ডিসিশনটাকে আমরা ওখানে নিতে দিতে পারছি না। সেক্ষেত্রে ইয়ুথদের পক্ষে তো সেটা আরো বেশি চ্যালেঞ্জিং, কারণ মনেই করা হয় যে ইয়ুথরা এখনো সেইভাবে ক্যাপাবল না, তারা যেটা বলছে সেটা আসলে ঠিক হবে কিনা, তারা জেনে শুনে বলছে কিনা, এই জায়গাটাতে তাদের চ্যালেঞ্জটা কিন্তু আরো বেশি। সেই জায়গাটাতে আমার মনে হয় যে এখানটাতে আসলে কিছু ক্ষেত্রে তাদের ওই জায়গাগুলোতে তাদের ইয়ুথদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গাটাতে লোকালি অ্যাডাপ্টেশনের কোন জায়গাটাতে আসলে তারা কোন প্রিন্সিপালটাতে আসলে তারা সবচেয়ে বেশি ইনভলভ হতে পারে। কারণ আমি বলবো যে এখানে আমরা সেকেন্ড প্রিন্সিপাল যেটা জানি, যে যেখানটাতে ইনইকুয়ালিটির কথা বলা হচ্ছে, সেই জায়গাটাতে ইয়ুথরা কিন্তু একটা বড় রোল প্লে করতে পারে। তারা যদি আইডেন্টিফাই করতে পারে যে কমিউনিটিতে কোন জায়গাটাতে আসলে ইনজাস্টিস বা ইনইকুয়ালিটিটা তৈরি হচ্ছে, সেই জায়গাটাতে তারা একটা রোল প্লে করতে পারে। এবং এই ক্ষেত্রে তারা কিছুটা কিছুটা লোকাল গভর্নমেন্টের সাথে অ্যাডভোকেসি করে অথবা ইয়ুথদেরকে মোবিলাইজ করে সেই জায়গাটা থেকে তারা তাদের এই রাইটসটাকে এস্টাবলিশ করতে পারে। একই সাথে যেটা হতে পারে যে তারাই আসলে জানে প্রবলেমটা কোথায়, সেই ক্ষেত্রে তারা নিজেরাই যদি কিছুটা, আমরা যেটাকে বলি যে রিস্ক অ্যাসেসমেন্ট করা, প্রবলেম অ্যাসেসমেন্ট করা, সেই জায়গাটাতে তারা যদি তাদের নিজেদের এলাকার প্রবলেমটাকে অ্যাসেস করতে পারে এবং সেই প্রবলেম গুলোকে তারা কমিউনিটি লিডারের কাছে পৌঁছে দিতে পারে, বা ওখানে যারা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে তাদের কাছে পৌঁছে দিতে পারে, এবং তারা সলিউশন গুলোকে, তাদের সাজেশনটা দিতে পারে, সেই ক্ষেত্রে হয়তো তাদের পুরোটাই হয়তো গ্রহণযোগ্য হবে না, বাট আমি বলবো যে এই চেষ্টাটা তারা করলে হয়তো যদি দুটোকেও আমরা তাদের কাছ থেকে নিতে পারি, সেক্ষেত্রে আমি বলবো এটি ইয়ুথদের জন্য একটা চ্যালেঞ্জ, এবং দ্যাট ক্যান বি এ বেস্ট প্র্যাকটিস। তো সেই জায়গাটাতে আসলে আমাদের ডিমোরালাইজ হলে হবে না, আমাদেরকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে। এবং আমরা আশা করি যে আমরা আসলে এই লোকালিটির অ্যাডাপ্টেশন বা বটম আপ অ্যাপ্রোচটাকে আমরা হয়তো একটা সময় গিয়ে এস্টাবলিশ করতে পারবো। একই সাথে আমি বলবো যে এখানে আন্ডারস্ট্যান্ডিং একটা বড় জায়গা আছে যেখানটাতে আসলে ইয়ুথরা কাজ করতে পারে। কারণ আমরা জানি যে আমাদের পুরো বাংলাদেশের কিন্তু, আমরা যদি 11 স্ট্রেস এরিয়াতে ভাগ করি, আমাদের প্রত্যেকটা জায়গার কিন্তু রিস্ক এবং ভালনারেবিলিটিটা ডিফারেন্ট। তো সেই জায়গাটাতে আমরা বিভিন্ন জায়গাতে, যেমন সিলেটে যে ইয়ুথরা কাজ করছে, তারা যদি একটা পিয়ার লার্নিং এর মতো ব্যবস্থা করতে পারে, তারা যদি কোস্টালে এসে কোস্টালের সিচুয়েশনটা দেখতে পারে, এবং কোস্টালে যারা কাজ করছে যেসব ইয়ুথরা, তারা যদি সিলেটে গিয়ে তাদের অবস্থাটা দেখে আসতে পারে এবং কোস্টালে আসলে কি হচ্ছে সেখানকার কমন অ্যাডাপ্টেশন প্র্যাকটিসটাকে তারা যদি ওখানটাতে প্রমোট করে আসতে পারে, এই জায়গাগুলোতে আমি মনে করি যে ইয়ুথরা কাজ করলে হয়তো একটা সংঘবদ্ধ ভাবে আমরা বলতে পারবো যে ইয়ুথরা লোকালিটি অ্যাডাপ্টেশন একটা বড় স্টেপ রাখছে, বা তারা, এবং তারা আসলে প্রফেশনাল লেভেল যারা সিএস এবং এনজিও তে কাজ করছে তাদেরকেও কিন্তু তারা সাপোর্ট দিতে পারে। কারণ প্রত্যেকটা জায়গাতে আমরা জানি যে প্রত্যেকটা জায়গার প্রবলেম এবং সলিউশন কিন্তু ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা যখন প্রজেক্ট ডেভেলপ করি, তখন দেখা যায় যে আমরা আহ, ঢাকাতে ন্যাশনাল লেভেলে থেকে আসলে সলিউশনটাকে নিয়ে আমরা কমিউনিটিতে চলে যাই। এই ক্ষেত্রে ইয়ুথরা কিন্তু একটা বড় অ্যাডভোকেসি জায়গা করতে পারে, তারা এই ধরনের প্রজেক্ট গুলোকে ফলো আপ করতে পারে এবং তারা ক্লেম করতে পারে যে আপনারা যে সলিউশনটা নিয়ে এসেছেন সেটা আমাদের এরিয়া কনটেক্সটের সাথে যায় না। সো তারা সাজেস্ট করতে পারে যে আপনারা আমাদের এরিয়ার জন্য এই ধরনের সলিউশন গুলোকে কাস্টমাইজ করে তারা প্রপোজ করতে পারে। এই জায়গাটাতে আমি মনে করি যে ইয়ুথদের একটা বড় রোল আপনার থাকতে পারে। এবং একই সাথে আমরা জানি যে লোকালি অ্যাডাপ্টেশন আরেকটা জায়গা হচ্ছে ট্রান্সপারেন্সি এবং মনিটরিং। এই জায়গাটাতে আমার মনে হয় যে ইয়ুথ একটা বড় অবদান রাখতে পারে। এই জায়গাটাতে ইয়ুথরা যদি
তাদের যে ধরনের প্রজেক্ট গুলো সেখানে ইমপ্লিমেন্ট হচ্ছে বা কাজ হচ্ছে সেটা যদি তারা একটু মনিটরিং করতে পারে। বিশেষ ক্ষেত্রে আমি বলবো জেন্ডার ডাইভার্সিটি এবং ইকুয়ালিটির ক্ষেত্রে যে যেখানটাতে আসলে যে প্রজেক্ট গুলোতে আপনার মানে আমি যেটা বলতে চাচ্ছি জেন্ডার ফোকাস হয়ে কাজ করা দরকার বা ইয়তদের জন্য যেখানটাতে টাকা খরচ করা দেয়া দরকার সেই জায়গাটাতে আসলেও টাকাটা খরচ হচ্ছে কিনা এই ফাইন্যান্সিং ট্র্যাকিংটা যদি তারা করতে পারে সেটা অনেকাংশে আমি মনে করি যে একটা ট্রান্সপারেন্সি এবং আসলেও কাজ প্রজেক্ট হচ্ছে কিনা সেখানে সেটাও যদি তারা একটু ট্র্যাক করতে পারে তাদের যতটুকু ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটা দিয়ে, তাহলে আমি মনে করি যে এখানটাতে করতে পারে। এবং একই সাথে আমি সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে লোকালি অ্যাডাপ্টেশনের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে পার্টনারশিপ এবং কোলাবোরেশন। এই জায়গাটাতে আসলে ইয়তদেরকে একসাথে মুভ করতে হবে, তাদেরকে কাজ করতে হবে এবং তাদেরকে নট অনলি ইয়ত গ্রুপ, তাদেরকে আসলে ওই এলাকাটাতে যত ধরনের স্টেক হোল্ডাররা আছে, পলিসি মেকাররা, সিএসও, এনজিও, মিডিয়া এবং আরো যে ধরনের স্টেক হোল্ডাররা আছে সবার সাথে আসলে তাদের একটা পার্টনারশিপ তৈরি করে ফেলতে হবে, যাতে তারা যেমন তাদের যেমন গ্রহণযোগ্যতা তৈরি করা দরকার আছে এবং তাদেরকেও বুঝতে হবে আসলে এখানটাতে কি হচ্ছে এবং কিভাবে তারা আসলে এই ধরনের স্টেক হোল্ডারদেরকে কন্ট্রিবিউট করতে পারে। তো থ্যাংক ইউ বিনিতা। থ্যাংক ইউ রৌফা আপা। রৌফা আপা অনেক সুন্দর করে বললেন, আপাকে থ্যাংক ইউ। রৌফা আপার এখানে বলছিলেন যে রিস্ক অ্যাসেসমেন্ট করা, কনটেক্সট অ্যানালাইসিস করা। দেখা যাচ্ছে যে আমাদের ইউথরা যখন কাজ করতে যায় তখন এই কনটেক্সট অ্যানালাইসিস কিভাবে করতে হয়, রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করতে হয়, বা আমরা যখন কাজ করার আগে আসিফ স্যারও বলছিলেন থিওরি অফ চেঞ্জের কথা। এই জিনিসগুলো আসলে রুট লেভেলে যারা কাজ করছে সেই ইউথরা আসলে কোনোভাবে জানে না বা জানতে পারছে না, বা তাদের সেই ক্যাপাসিটিটাই বিল্ড আপ হয়নি। তো সেক্ষেত্রে আমি আসিফ স্যারের কাছে যেতে চাই একটা প্রশ্ন নিয়ে, যে স্যার এই যে তাদের এই গ্যাপটা পূরণ করার জন্য সিএসও হোক, এনজিও হোক, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে, বা এখানে ইউথরাও কিভাবে নিজেদের এঙ্গেজমেন্ট, এইসব ক্ষেত্রে এঙ্গেজমেন্ট বাড়াতে পারে, রিসার্চ বেসড কাজ করার ক্ষেত্রে এঙ্গেজমেন্টটা বাড়াতে পারে। Thank you, Binita. One thing I must say, life is not bed of roses. So whatever we say from AC room or something like that, but the practical field area is something different. So that's why, we know we are agriculture-based, agro-based country. More than 80% of our main, what should I say, the rural areas or wherever you go, our main job or whatever you say is related to agriculture. So in that case, it should work in both ways. First of all, you are asking that, yeah, the people who are working at the root level or from marginalized communities, they don't know that much that how to analyze risk or vulnerability or the other aspects. On the other hand, uh, the people who knows it, who has that uh, mm, ideas that how to analyze this, risk analysis, or how to prepare a proposal. They, on the other hand, don't know that much about what is the local situation. I mean, most of us, even I, even don't know how to cultivate rice, how to plow a field. But the local led adaptation depends nowadays, as asking most of the time nowadays that, yeah, for adaptation, we have to move to climate smart technologies, climate smart agriculture, then those other aspects. But if we want to implement those in the field, then in one way, we also have to know how to how to cultivate rice or how to cultivate our crops. I mean, everything regarding crop cultivation or agriculture. On the other hand, the ones who are actually producing, who are the producers or farmers or agriculturists or fishermen or whoever they also need to know that how to what are the basic, I mean, science behind this, how to protect my, how to market my products. I mean, the whole value chain system. So in that sense, we need what moments before Rao Papa also said that we need a knowledge transfer or culture transfer, whatever you say, knowledge transfer system or sharing, peer-to-peer sharing, peer-to-peer learning. So in one sense, who are just advocates, I mean youth advocates or youth activists who are mainly in mega cities or main towns, they should have that much of connection in the roots, in the remotest part. So then we can have a robust system, a good network connected system that, yeah, this is how we can work. This is how
we can have the best possible solution. Definitely. And also in not only the youth or the producers or farmers or this group, we also need to collaborate for every stakeholders like researchers, CSOs, NGOs, local government, and also the policymakers. So when we, in a coordinated way, well coordinated manner, we have a good collaboration system, and yeah, then that must we must have some uh, best result, best possible result, or optimum result, you can say. We can have some examples as well. If we maybe some of the I mean country famous NGOs or organizations like BRAC, or maybe I have worked with USD, or maybe some RDRS. Like I have worked with RDRS, I have evaluated, and they have Farmers Federation. What they do, they connect the CSOs with the whole system, whole mechanism in one hand, and also on the other hand, they just capacitated their farmers, or I mean everywhere. And also, if you see in whole Rangpur division, there are more than 400 Farmers Federation in 380 unions or 392 unions, and most of them are well registered. They are well documented, and they have good supply or valuation mechanism system. So in that way, that really works. So that is my opinion for this thing. Thank you. Over to Binita. Thank you, Asif sir. Now I want to go to Sanjay again. Hello, Sanjay. Uh, Yes, Sanjay, Priyanka. I want to know from you that what types of local led adaptation practice have in Nepal and how youth are involved in that. Yeah, while talking about the local led adaptation and everything, do we have that LAPA, NAPA, yeah, local led adaptation plan and national adaptation plan? Yeah, and there are a lot of uh, policy level dialogue and discussions going on from the ministry level also, and where we are engaged in lot of the forums also. And there are Human Rights Commission in Nepal, who is also advocating on the issue regarding the climate justice. So there are lot of things that is going on in context of Nepal. So we have been representing in many national forum. So we there are co-ops and everything, yeah, side events that's been going on. But the problem is with the action led, yeah, we are only more about the policy and everything, but the policy is not being going in the action level. So there the lack is a good proper government, the stable government, and the stable policy is lacking. So regarding that, we are all advocating the regarding a proper adaptation plan, so we can work together for the better. But since regarding only we are only talking about the problems, but while talking about the solutions, yeah, earlier also I mentioned we have been doing a lot of street level, from the street level, from there are a lot of going from the local level. Since we have the three level of government, so they have the local level have also started building their own local level law, and we have a province level. So there are a lot of activities going in the province level, and there is the central government, yeah. So the level of government is very much helping regarding implementation of the policy that have been developed regarding the climate issue. So the things are going on, but they actually we are not quite seeing, because we see sometimes we see Kathmandu as one of the polluted city in the whole world, yeah. So this is one of the quite tremendous issue. Similarly, we have uh, uh, seen our mountains, the snow in the mountains that have been melting on. So we don't have that proper kind of research, proper kind of data, so we can actually go to the international level with such kind of data, so we can claim. So the developed countries, you have been doing wrong. So this is our issue, and you need to give the compensation and repartition and adaptation. So in that level, maybe we can work together, the people of the
people or from the government or from the people level, we can work together from the South Asian regional level on international level on such kind of issue. Yeah, thank you, Binta. থ্যাংক ইউ সো মাচ সঞ্জয়। আমি এই পর্যায়ে পার্টিসিপেন্টস এর দৃষ্টি আকর্ষণ করছি, পার্টিসিপেন্টস থেকে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা করব। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, একটা প্রশ্ন আসছে, নাফিসা ইসলাম ইকরা করেছে, হোয়াট উই ইউ কুড ডু টু বি মোর এঙ্গেজ ইন পলিসি লেভেল। মাই কোশ্চেন ইজ টু রোফা ম্যাম। রোফা আপা, আপনার কাছে একটা প্রশ্ন এসেছে যে হোয়াট উই ইউ কুড টু ডু বি মোর এঙ্গেজড ইন পলিসি লেভেল। পলিসি লেভেলে এঙ্গেজ হতে গেলে আসলে পলিসি লেভেল বলতে গেলে আসলে আমি বলবো না যে আমাদের এখানে উপদেষ্টার সাথে এঙ্গেজ হতে হবে বা আমাদের সেক্রেটারির সাথে এঙ্গেজ হতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আসলে আমরা যে জায়গাগুলোতে কাজ করছি বা যে পলিসিগুলো নিয়ে কাজ করছি সেই জায়গাটাতে আসলে কাজ করতে গেলে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন যে আসলে নলেজটা আমাদের। আমি মনে করি যে ইউথদের এই ক্ষেত্রে যে সুযোগটা আছে যে তারা এখন অনেক নতুন নলেজ পাচ্ছে। আমরা যেখানটাতে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ শুরু করেছিলাম সেখানে আসলে এত নলেজ ছিল না, যার জন্য ওই সময়টাতে যে পলিসি গুলো তৈরি হয়েছিল সেই পলিসি গুলোতে আসলে অনেকগুলো গ্যাপ আছে। সেই ক্ষেত্রে ইউথদের একটা বড় সুযোগ আছে, তারা এই পর্যায়ে এসে এই নতুন সায়েন্সটাকে এবং আপনারা জানেন যে আইপিসিসি প্রতি বছর যে নতুন রিপোর্ট গুলো তৈরি হয় সেই রিপোর্ট গুলোতে অনেক নতুন নতুন তথ্য থাকে, অনেক রিস্কের কথা বলা থাকে যেটা ফিউচারে আসলে আমাদের মতো ভালনারেবল কান্ট্রির জন্য সবচেয়ে বেশি মাত্রা ইম্প্যাক্ট করবে। সেই জায়গাটাতে ইউথরা আসলে ওই ইস্যুগুলোকে নিয়ে কাজ করতে পারে এবং তারা পলিসি মেকারদের সাথে অ্যাডভোকেসি করতে পারে যে যেহেতু ফিউচারে এরকম রিস্ক দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের যে পলিসি গুলো আছে সেগুলোকে আমরা আসলে কিভাবে করে অ্যালাইন করতে পারি। এবং সেই জন্য আমি বলবো যে এই ক্ষেত্রে আসলে আমাদেরকে পলিসি এঙ্গেজমেন্টের জন্য সবচেয়ে বেশি দরকার আমাদের নলেজ তাকে বাড়ানো। এই জায়গাটা একটা বড় জায়গা এবং একই সাথে আরেকটা জায়গা হচ্ছে যে আমাদের আসলে কোলাবোরেশন ও পার্টনারশিপটা বাড়াতে হবে। এখানটাতে আমি মনে করি যে এখানে শুধু নট অনলি ইয়ুথদের, এখানে সিএস এবং এনজিওরা যারা কাজ করছে তাদেরও যেমন ইয়ুথদের সাথে পার্টনারশিপের প্রয়োজন আছে, ইয়ুথদেরও আসলে যেহেতু এই ক্লাইমেট চেঞ্জটা আসলে কারোর জন্যই আলাদা কিছু না, সেই ক্ষেত্রে এই পার্টনারশিপটা আসলে জরুরি। আমরা যদি সিএসও, ইয়ুথ এবং যারা কাজ করছি আমরা ন্যাশনাল লেভেলে এবং একাডেমিক রিসার্চাররা, তাদের আসলে সবার একটা পার্টনারশিপ দরকার এই পলিসি এঙ্গেজমেন্টটার জন্য। তো আমি এটাই বলবো, যিনি কোশ্চেন করেছেন, যে এই ক্ষেত্রে এই দুটোর আসলে কোনো বিকল্প নাই। থ্যাংক ইউ রোফা আপা। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আর কারো প্রশ্ন আসেনি? Okay, thank you. As we close, I would like to sincerely thank you to our speakers for sharing such insightful, grounded, and inspiring contributions. We hope this session catalyzes new partnerships and cross-border collaboration, especially between young leaders in South Asia. Thank you to the Gobeshona team and all participants and session organizers. Stay engaged, stay grounded, and keep building climate resilience from the ground up. Thank you so much. Thank you, থ্যাংক everyone. ইউ, Thank you. বাই। Thank you. Video on করছি। Everyone, we are requesting to just open Bye, your Appa. video just to have a screenshot. Rafa, Sanjay. Yeah. Yeah, okay, done. Thank you so much. থ্যাংক ইউ, বাই। Bye. Ropapa. Ropapa.
কতদূর আল্লাহ তোমাকে বেশি কথা করতেছিল তিনটা প্রশ্ন তিনবারে একবারে কি করছে ওর কথা শেষ হচ্ছে